গণ অভ্যুত্থান হয়েছে। ভাষা আন্দোলন একটা তীব্র আন্দোলন ছিল, সেটা একটা গণজাগরণ, সেটা একটা গণ অভ্যুত্থান ছিল। কিন্তু সেই গণ অভ্যুত্থানে কোনো শাসকের পরিবর্তন হয়নি। তিনটা গণ অভ্যুত্থানে কিন্তু শাসকের পরিবর্তন হয়েছে। 69-এ যে গণ অভ্যুত্থানটা হয়েছে, সেই 69-এর গণ অভ্যুত্থান ছিল তুমুল বৈষম্য বিরোধী, বঞ্চনা বিরোধী, স্বাধিকার অধিকারের পক্ষে এদেশের মানুষের, পূর্ব পাকিস্তানের এই অংশের মানুষের একটা বিপুল সংগ্রাম, বিপুল আন্দোলন, গ্রেফতার, হত্যা, নির্যাতনের কঠিন পথ মাড়িয়ে তদানীন্তন ওই সময়কার এদেশের মানুষ তখন কিন্তু একটা আন্দোলন এবং একটা অভ্যুত্থান তৈরি করেছিল। পাকিস্তানি শাসক গোষ্ঠী তখন কিন্তু পরাজয় বরণ করেছিল এবং সেই গণ অভ্যুত্থানের মুখে কিন্তু আইয়ুব খান পদত্যাগ করে ক্ষমতা হস্তান্তরে বাধ্য হয়েছে। আইয়ুব খানের যুগ ছিল কিন্তু একটা কঠোর স্বৈর শাসনের যুগ। আপনারা জানেন যে আইয়ুব খানের শাসনামলেও কিন্তু তখন পাকিস্তানে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল। আদালতে লড়াই করে জামাত ইসলামকে সেখানে আবার বৈধতা অর্জন করে সেই পাকিস্তানি জামাত ইসলামকে রাজনীতি করতে হয়েছে। সংগ্রামী সুধীবৃন্দ, ফলে 69-এর গণ অভ্যুত্থান ও শাসকের পরিবর্তন হয়েছে। 90-এর গণ অভ্যুত্থান হয়েছে আর এক ঐতিহাসিক গণ অভ্যুত্থান। 69-এর যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, আমি তখন ক্লাস 6-এর ছাত্র, রাজনীতি অত বুঝি না, কিন্তু তুমুল আন্দোলন, বিক্ষোভ, মিছিলে মিছিলে উত্তাল, সংবাদপত্র, আমাদের যারা সিনিয়র ছিলেন, বড় ভাইয়েরা ছিলেন, চাচারা ছিলেন, বিশ্ববিদ্যালয় কলেজে পড়তেন, তাদের কাছে সে আন্দোলনের সংগ্রাম মুখর দিনগুলোর আভাস পেতাম। রাজনীতি বুঝতে পারতাম না, কিন্তু 90-এর গণ অভ্যুত্থানে কিন্তু আমরা তখন অনেক রাজনীতি সচেতন। আপনারা এখানে যারা আছেন তারা নিশ্চয়ই 90-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনের রাজপথে 6ই ডিসেম্বর কিভাবে জনগণের বিপ্লব হলো, জনগণ, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন কিভাবে একটি স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে একাকার হয়ে যায়, 90-এর গণ অভ্যুত্থান ছিল তার এক বিরল দৃষ্টান্ত দুনিয়ার ইতিহাসে। এবং সেই অভ্যুত্থানেও কিন্তু শাসক পরিবর্তন হয়েছিল, তিনি পদত্যাগে বাধ্য হয়েছিলেন। আর একটা গণ অভ্যুত্থান, যেটাকে আমরা জুলাই গণ অভ্যুত্থান বলি, ইতিহাসের আমি বলবো অত্যন্ত নিষ্ঠুর, নির্দয়, বর্বরতম পতিত ফ্যাসিস্ট এবং স্যাজিস্ট শেখ হাসিনা সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু তাকে দুনিয়ার সমস্ত ফ্যাসিস্টের পতনের ইতিহাসে এক লজ্জাস্কর ইতিহাস তৈরি করে বাংলাদেশ থেকে তাকে পালিয়ে যেতে হয়েছে। ফলে এই 69, 90 আর 24 তিনটা গণ অভ্যুত্থানে শাসকের পরিবর্তন হয়েছে। আপনারা জানেন সরকার পরিবর্তনের সাধারণত তিনটা পদ্ধতি থাকে। গণতান্ত্রিক বিশ্বে এই পদ্ধতি মেনটেন করা হয়। একটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মধ্য দিয়ে আমি একটা সরকারকে চাই না, জনগণের রায় মেনে নিলে, সেখানে যদি ডেমোক্রেসি থাকে, ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের পরিবেশ থাকে, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে অনেক স্বৈর শাসক, অনেক অত্যাচারী শাসক বিদায় নেয়। এটা একটা সিস্টেম। অনেক দেশে পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি আছে, যার পথ ধরে শাসকের পরিবর্তন হতে পারে। আর একটা পদ্ধতি হচ্ছে গণবিপ্লব, যেটা কোনো আদর্শের ভিত্তিতে মানুষের চিন্তা, কর্ম, গোটা প্রশাসন এবং চিন্তা দর্শনের গোটা পরিবর্তনের জন্য একটা ব্যাপক বিক্ষোভ আন্দোলন হয়, যে আন্দোলনে সেই সমাজের রাষ্ট্রযন্ত্রের, সাধারণ মানুষের, নাগরিকের, এভরি সেক্টর এবং এভরি সেক্টরের সমস্ত জনগণ কিন্তু সেই আন্দোলনে সামিল হয়ে সেই চিন্তা, সভ্যতা, দর্শন, শিক্ষা, সংস্কৃতির সব কিছুর শিকড়কে পরিবর্তনের টার্গেট করে একটা বিপ্লব পরিবর্তন হয়, সেটা একটা গণবিপ্লব হয়। আর একটা হচ্ছে গণ অভ্যুত্থান, কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক দল অথবা ছাত্র আন্দোলন যদি এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে, সারা দেশের সব শ্রেণী পেশার মানুষ একটা সার্বজনীন আন্দোলনের রূপ নিয়ে কোনো একটা বিষয়তে একটা অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রাম, একটা দাবির বিরুদ্ধে আন্দোলন করে, সেখানেও একটা কিন্তু পরিবর্তন ঘটে, যেটা ঘটেছে আমাদের 24-এর গণ অভ্যুত্থানে। আমরা এটাকে এখনো বিপ্লব বলি না। কেন বিপ্লব বলি না? কারণ এই বিপ্লব তখনই আমরা এটাকে বলতাম, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন অর্জিত যে বাংলাদেশ, শাসকের পরিবর্তনের পরে প্রশাসন, রাষ্ট্র, সংস্কার, শিক্ষা, সংস্কৃতি, মানুষের মনস্তাত্ত্বিক অবস্থার সর্ব জায়গায় যে সার্বজনীন পরিবর্তন প্রয়োজন ছিল, আমরা অভ্যুত্থান হয়েছে, শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের মনস্তাত্ত্বিক, সভ্যতার, রাজনীতির, শিক্ষার, চিন্তার, চরিত্রের কোনো পরিবর্তন আমরা করতে পারিনি। সেই কারণে এটাকে আমরা অভ্যুত্থান পর্যন্তই বলি, আমরা এখানে গণবিপ্লব আমরা এখনো বলিনি। বিপ্লব হয়েছিল ইরানের,
রেজা শাহ পাহলভী স্বৈর শাসকের বিরুদ্ধে ইরানের বিপ্লবী জনগণ, তাদের সাথে আমাদের আদর্শিক আকিদাগত পার্থক্যের ভিন্নটা আলাদা, কিন্তু আমি বলছি রেভলিউশনের স্পিরিটটা ইরানি জনগণ এমনভাবে বুলেট, গুলি, অনেক স্বৈর শাসকের পরাশক্তির বিরুদ্ধে এমনভাবে তারা রাস্তায় নেমে গেল। ইরানের সভ্যতা, ইরানের শিক্ষা, ইরানের সংস্কৃতি, ইরানের তমদ্দুন সব কিছুকে বদলে দিয়ে ইরান কিন্তু সেই ৭৯ বিপ্লবের পর থেকে আজ ২০২৪ পর্যন্ত একই চিন্তা আদর্শের ধারকের উপরে গোটা রাষ্ট্র প্রশাসন যন্ত্র তার মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়ে ইরান কিন্তু বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটাকেই বলে একটা বিপ্লব। তো আমরা আজকের প্রবন্ধকর ৫২ থেকে নিয়ে ২৪ পর্যন্ত বলেছেন যত অভ্যুত্থান হয়েছে, যত পরিবর্তন, সেটা শাসকের হোক, চিন্তার হোক, রাজনীতির হোক, অত্যাচারী শাসকের হোক, এই পরিবর্তনের পেছনে যে শক্তি, সেই শক্তিকে তিনি প্রবন্ধকার অপ্রতিরোধ্য বাংলাদেশ নাম দিয়ে সেই অভ্যুত্থানের শক্তিকে তিনি চিহ্নিত করেছেন, চিন্তিত করেছেন। এটা হচ্ছে অপ্রতিরোধ্য বাংলাদেশ। অপ্রতিরোধ্য আমরা কাকে বলি? যা প্রতিরোধ করা যায় না, যাকে ঠেকানো যায় না, যাকে বাধা দেয়া যায় না। ঠিকই ৬৯-এর বাংলাদেশকে স্বৈরাচার আইয়ুব সরকার কিন্তু বাধা দিতে পারেনি। ৯০-ও কিন্তু স্বৈরাচারী এরশাদ সেদিনকার রাস্তাঘাটে অত্যাচারী শাসকের বিরুদ্ধে যে মুষ্টিবদ্ধ বাহুতে মানুষের স্লোগানে উচ্চারিত যে স্লোগান, এক দফা এক দাবি, এরশাদ তুই কবে যাবি, ব্যাপক জনগণের আন্দোলন। সচিবালয় থেকে সচিবরা নেমে এসেছে, সেনাবাহিনী, পুলিশ, রাইফেল, অস্ত্র নীরবে দাঁড়িয়ে থেকে জনগণকে রাস্তায় স্যালুট দিয়েছে। এটা একটা গণ অভ্যুত্থান ছিল। এটার নাম হচ্ছে অপ্রতিরোধ্য। যে বিপ্লবের চেতনা, যে বিপ্লবের গতিধারা, যে বিপ্লবের প্রবাহকে কখনো বাদ দিয়ে আটকানো যায় না। বাদ যত দাও, সে বাদ আন্দোলনের তুমুল ধাক্কায় বাদ ভেঙে চুরমার হয়ে যায়। এটাকে বলা হয় অপ্রতিরোধ্য। এবং ২৪ জুলাইয়ের গণ অভ্যুত্থানে কিন্তু আমরা সেই দৃশ্যই কিন্তু দেখেছি। কি অবিস্মরণীয়, বিস্ময়কর দৃশ্য। বাংলাদেশের সব গণ অভ্যুত্থান, সব পরিবর্তন, সব আন্দোলনের ইতিহাসকে ম্লান করে দিয়ে আমাদের সোনার ছেলেরা, ২০০০ তরুণ ছাত্রের জীবন, প্রায় ৩০,০০০ ছাত্র জনতার ক্ষত বিক্ষত আহত হওয়ার চিহ্ন নিয়ে যারা বেঁচে আছেন, তারা যে বিরল দৃষ্টান্ত দুনিয়াতে স্থাপন করেছেন, এরকম দেখা যায় না। একটা ছোট্ট শিশু কোলে নিয়ে মা আন্দোলনের রাজপথে নেমে এসেছেন, বৃদ্ধা নেমে এসেছেন, একজন ভিক্ষুক কাজের মেয়ে বাড়ি থেকে শরবত বানিয়ে বোতলে বোতলে করে আন্দোলনের সংগ্রামী নেতাদেরকে পানি পান করাচ্ছে। পানির কার্টুন নিয়ে নিয়ে মুগ্ধদের মতো তার উত্তরসূরীরা রাস্তায় রাস্তায় পিপাসার্থ তৃষ্ণার্ত আন্দোলনকারীদেরকে পানি পান করাচ্ছে। বাড়ি থেকে, দোতলা থেকে, তিনতলা থেকে নানান রকম সাহায্য নিয়ে রাজপথে লক্ষ লক্ষ মানুষ একাকার হয়ে গেছে। এই আন্দোলন কোনো দলের ছিল না, কোনো শ্রেণীর ছিল না, কোনো গোষ্ঠীর ছিল না। এই আন্দোলনের দৃশ্য দেখে মানুষ ভাবছিল যে এবার কিছু একটা হবে। কি বলেন, ঠিক কিনা? এর আগের ১৫-১৬ বছর মানুষ হতাশ হয়েছে, মনে হয় এত আন্দোলন, ১৪, ১৮, ২৪ আমরা ভোট দিতে পারলাম না, সব বড় বড় নেতাদের ধরতেছে, গ্রেপ্তার করতেছে, মামলা দিচ্ছে, ফাঁসি দিচ্ছে, তোমরা আর পারবা না। অনেকে হতাশ হয়ে বলতো শেখ হাসিনার মরে যাওয়া ছাড়া ও বোধহয় বিদায় হবে না। এটা বলতো কিনা বলেন? কিন্তু না, আল্লাহ সত্য প্রমাণ করেছেন, ওর মরতে হয়নি। ওর নির্লজ্জ পরাজয় এবং নিষ্ঠুর, লজ্জাজনক, দুনিয়ার ইতিহাসে ন্যাক্কারজনক পতনের দৃশ্যকে বেঁচে থেকেই ওর ২ চোখ দিয়ে দেখতে হয়েছে। মর্মে মর্মে বিবেকের দংশন করে তার মর্মে মর্মে যন্ত্রণা তৈরি করার জন্য আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। মৃত্যু হলে তো সে দেখতে পেত না। এটা ছিল এক এমন ঐতিহাসিক গণ অভ্যুত্থান, দুনিয়ার ইতিহাসে মানুষ দেখছে। আন্তর্জাতিকভাবে সারা দুনিয়ায় প্রবাসী বাংলাদেশের এই আন্দোলনে কিভাবে অনলাইনে সাহায্য করেছে, প্রযুক্তির মাধ্যমে আন্দোলনে অংশ নিয়েছে। এই পরিবর্তনের পরে সারা দুনিয়ার দেশে দেশে এই দেশের সংগ্রামী যে সমস্ত মানুষরা চলে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল, লেখাপড়ায়, পেশায় কোনো রকম জীবন বাঁচিয়েছিল, তারা সব দেশে ফিরে এসেছে। এ কি বিপ্লব! এই জন্যই প্রবন্ধকারের ৫২ থেকে ২৪ এই গণ অভ্যুত্থানের
মূল চালিকা শক্তিকে উনি একটা শব্দ দিয়ে যে আখ্যায়িত করেছেন অপ্রতিরোধ্য বাংলাদেশ, এটি হচ্ছে যথার্থ একটা শব্দ। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের অত্যাচার বিরোধী, বৈষম্য বিরোধী, নির্যাতন বিরোধী, একনায়কতন্ত্র বিরোধী, কর্তৃত্ববাদের বিরুদ্ধে এদেশের মানুষের শক্তির যে নিউক্লিয়াস, এই 18 কোটি মানুষ হচ্ছে এক কথায় এরাই হচ্ছে অপ্রতিরোধ্য বাংলাদেশ। সেজন্য আমি প্রবন্ধকারকে ধন্যবাদ জানাই। আমাদের সব বক্তাই বলেছেন, দুর্ভাগ্য হলো 52 থেকে 24-এর ইতিহাস, দীর্ঘ ইতিহাস, এর উপরে কত বই লেখা যাবে, কত লিখছেন, আর্টিকেল লিখছেন, এডিটোরিয়াল লিখছেন, পোস্ট এডিটোরিয়াল লিখছেন, আরও অনেক ইতিহাস যুগ যুগ ধরে লেখা হবে। আমাদের শহীদদের নাম সোনার অক্ষরে স্মরণীয় হয়ে থাকবে, এটা ঠিক। কিন্তু বেদনা হয় তখন, যা আজকে সেমিনারে সবাই বলছেন, অনেক সত্য ইতিহাস কেন লেখা হয় না, লিখতে কেন মায়া লাগে? আপনাদের বিবেকের কি কোনো দংশন নেই? এখনই এই বিপ্লব হয়ে পারল না 6 মাস, 6.5 মাস গণ অভ্যুত্থানের পরে, এখনই কারা এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল, এর কৃতিত্ব এখন হাইজ্যাক করা শুরু হয়েছে। যেসব দলের বড় নেতারা বলে যে না আমরা এই আন্দোলনে ছিলাম না, ভিডিওতে আছে, এই আন্দোলনে ছিলাম, তার ছাত্ররা বলে আমরাই মাস্টার মাইন্ড। কি বলবেন কি আপনি? কি হাইজ্যাক? আমি তো মনে করি মাস্টার মাইন্ড কারা, শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সেটা ঠিক কথাই বলেছে এই আন্দোলনের সব শহীদরা এবং গাজীরাই হচ্ছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড। এটা ছিনতাই করে লাভটা কি? শিবির কি করেছে বিশ্ববিদ্যালয়ে আর কি করেনি, এটা তো তোমার বক্তৃতা করে বলার দরকার নাই। ওই বিশ্ববিদ্যালয়, ঢাকার ছাত্র আন্দোলনে যারা দিনে রাতে মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে যারা রাজপথের হলে হলে সংগ্রাম করেছে, লড়াই করেছে, গুলির মুখে জীবন দিয়েছে, ইতিহাস লেখার সময় ভুল লিখতে পারবে, মিথ্যা লিখতে পারবে, কিন্তু বেঁচে থাকা ওই মানুষের স্মৃতি আর চিন্তাকে তুমি পরিবর্তন করতে পারবে না। ওটাই হচ্ছে কিন্তু আসল সত্য। ফলে এই কৃতিত্ব হাইজ্যাক করার দরকার নাই। তেমনি ভাষা আন্দোলনের ইতিহাসেও ভাষা সৈনিক ডাকসুর জিএস অধ্যাপক গোলাম আজমের ইতিহাসটাও হাইজ্যাক শুধু না, গুম করে ফেলা হয়েছে। লজ্জা লাগে না? তামাদ্দুন মজলিস করে প্রিন্সিপাল আবুল কাসেম, আব্দুল মতিন, ভাষা সৈনিকরা, কত সিনিয়র লোকেরা 47-এ স্বাধীন হওয়ার পরে যখন কায়েদে আজম মোহাম্মদ জিনা প্রথম পূর্ব পাকিস্তানে আসলেন ঢাকা ইউনিভার্সিটিতে কার্জন হলের সামনে, তিনি যে বক্তৃতাটা করলেন যে উর্দু অ্যান্ড উর্দুর শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, ইউনিভার্সিটির ছেলেরা প্রতিবাদ করলেন নো, এটা হতে পারে না। এই তো এই অংশের উপরে ভাষার অধিকারকে খর্ব করার এই বক্তব্যটা এই অংশের মানুষকে আন্দোলনে কিন্তু রাজপথে নামিয়ে দিল, নাকি বলেন? তারপরে কি হলো? 48-এ তখন ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর জিএস ছিলেন ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম, বিপি ছিলেন অরবিন্দ ঘোষ। লেখা আছে, আপনি পড়েন রেকর্ডে। তার কিছুদিন পরে যখন পাকিস্তানের প্রাইম মিনিস্টার লিয়াকত আলী খান আসলেন ঢাকা ইউনিভার্সিটিতে, এই অংশের আন্দোলনের ছাত্রদের ভাষা আন্দোলনের উত্তাল আন্দোলন দেখে তিনি এসেছিলেন ইউনিভার্সিটিতে বক্তব্য রাখছিলেন। তখন লিয়াকত আলী খানের কাছে একটা মেমোরেন্ডাম, একটা স্মারকলিপি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষ থেকে ভাষার দাবির কথা, এই অংশের মানুষের স্বাধিকারের কথা তুলে ধরার